পেপটাইডস এন্ড প্রোটিনস। পেপটাইড কি জিনিস দেখো, এই যে CONH বন্ড, এটাকে হচ্ছে আমরা পেপটাইড বন্ড বলি, CONH পেপটাইড বন্ড বলি। দেখো একটা অ্যালানিন আর একটা গ্লাইসিনকে যখন আমরা অ্যাড করতেছি তখন এই যে এই ধরো অ্যালানিনের কার্বক্সিলিক অ্যাসিড আর গ্লাইসিনের একটা হাইড্রোজেন মিলে হচ্ছে ওয়াটার বের হয়ে গেল না, ইটস কনডেনসেশন পলিমারাইজেশন কিন্তু, রাইট? সো CONH, এই যে C, আমি এটাকে ইয়ে করে লিখি C ডাবল বন্ড O NH, হ্যাঁ, এই C ডাবল বন্ড O NH এটাকে আমরা কি পেপটাইড লিঙ্কেজ বলি, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, মানে দুইটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে যদি একটা ইয়ে ফর্ম করি, আমি পেপটাইড ফর্ম করি, এটাকে আমি বলতেছি ডাইপেপটাইড। তিনটা দিয়ে করি ট্রাইপেপটাইড, হ্যাঁ, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা এভাবে যাবে, বাট পলিপেপটাইড, মনোপেপটাইড, মনোপেপটাইড তো আসলে হয় না, ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, পলিপেপটাইড এভাবে আমরা বলি আর কি, ঠিক আছে? তাহলে এইভাবেই কিন্তু প্রোটিনের স্ট্রাকচার গুলো মেড হয়। গ্লাইসিন, অ্যালানিন দেখো এগেইন সেম, এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা OH মিলে ওয়াটার বের হয়ে গেল, এই দেখো পেপটাইড লিঙ্কেজ। সো এই যে ওয়াটার, খুব সহজ না, ইজি না? আচ্ছা, এখন এই যে আমরা বলি যে প্রোটিন গুলো খুবই অনেক ভেরিয়েশন থাকে, দেখো মাত্র তিনটা দিয়ে কয়টা বানাইছে দেখো, এলা সিস গ্লু, এলা গ্লু সিস, সিস এলা গ্লু, সিস গ্লু এলা, গ্লু এলা সিস, গ্লু সিস এলা, হ্যাঁ, তিনটা দিয়ে আরো হবে। If you work out the possibilities in which two or more molecules of the same amino acid in this three react to form the tripeptide, you will find that there are many more. মানে এলা 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 এটা দিয়ে তো সম্ভব না, কারণ আলটিমেটলি তো বন্ড ফর্ম করবে হচ্ছে অ্যামাইন আর কার্বক্সিলিক অ্যাসিড, আর তো কারোর কাজ নাই। তো তুমি যদি সেম তিনটা নিয়ে আসো তাইলেও এটা ট্রাইপেপটাইড হয়ে যাবে, হবে না? এরপর এই যে এগুলা এলাকে তুমি ধরো, এই যে এই এলাটা ধরো আসে, মানে এটা তো অ্যালানিন, অ্যালানিনকে তুমি কার্বক্সিলিক অ্যাসিড ডান সাইডে আর অ্যামাইন বাম সাইডে দিবে, এটা হচ্ছে একটা, এখন এটাকে ঘুরাই দিলা তাহলে তো আরেকটা নাম হওয়া দরকার ছিল এলা অপোজিট এলা, তাই না? তাহলে আরেকটা হবে সিস্টিন, এরকম উল্টা ঘুরাই দিলা তাইলে আরো হবে। তো এর জন্য বলছে দেয়ার মেনি মোর, এর জন্য so much variation is possible. Any question after this? Main important thing is amide linkage. No, sir. Main important thing is the amide linkage কিন্তু এই যে এই amide linkageটা তোমরা কনডেনসেশন পলিমারাইজেশন পড়ছো সবাই ইয়েতে, ও লেভেলসও পড়ছো। তো এই যে ওয়াটার যখন বের হয়ে যাইতেছে তখন এই যে C ডাবল বন্ড O আর NH they are joining together amino acid, ঠিক আছে? আচ্ছা, polypeptide and protein. Polypeptides and proteins are formed by condensation polymerization, as I said, of many amino acids. The main difference between a long chain polypeptide and a protein is that proteins are far more complex, have further levels to their structure. মানে এটার অনেক টুইস্টিং আছে, আরো অনেক বন্ডিং আছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স ফর্ম করে, থায়ো গ্রুপ মানে সালফার গ্রুপ জয়েনিং আছে, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি, টারশিয়ারি, অনেক কয়েলিং আছে, ঠিক আছে? এই হচ্ছে প্রোটিন, হ্যাঁ। বাট পেপটাইডস গুলো তো হচ্ছে জাস্ট অ্যামাইনো অ্যাসিড গুলা যখন লিঙ্ক করে একটা পলিপেপটাইড ফর্ম হয়, এটাকেই আমরা মানে পেপটাইড লিঙ্কে পেপটাইড বলি আর কি, পলিপেপটাইড। সো পলিপেপটাইড থেকেই বেসিক্যালি প্রোটিন স্ট্রাকচার বের হয়ে আসে, বুঝা যায়? অ্যানালাইজিং প্রোটিন, সো তুমি একটা ওই যে আমরা ল্যাবে তোমাদেরকে বায়োলজিতে হয়তো করায় ডিএনএ সেপারেশন ফ্রম অনিয়ন, কি করে প্রোটিনকে হাইড্রোলাইসিস করে, প্রোটিন হাইড্রোলাইসিস করলে অ্যামাইনো অ্যাসিড সব বাইরে হয়ে যায়। দেখো না কি করি। Many proteins have very large molar masses and complex structures. In recent decades, more and more proteins have been analyzed. Several million different proteins are thought to exist. This work is still continuing, but far from the complete. অনেক বেশি complicated. Table shows 3 examples of proteins, the first 2 of which have vital role in the human body. দেখো কি অবস্থা, মজা।
এরকম ইনসুলিন কোথায় প্যানক্রিয়াস অফ দ্য বডি, তাই না? the body pancreas পাই approximately molar mass হচ্ছে 5700 approximate number of amino acid কয়টা 51টা, তাই খুব বেশি না। 51 amino acid দিয়েই হচ্ছে তোমার ইনসুলিন ফর্ম, বাট ইটস এ প্রোটিন, রাইট? হিমোগ্লোবিন দেখো 66,000 molar mass gram per mole, approximate number of হচ্ছে 570। ইউরেস একটা এনজাইম, ইউরেস এনজাইম সয়াবিনে পাওয়া যায়, 4500 অ্যামাইনো অ্যাসিড আছে এটাতে, প্রোটিনটাতে। সো একটা ইনসুলিন প্রোটিনকে যদি আমরা করি, হাইড্রোলাইসিস করি, তাহলে আমরা 51 অ্যামাইনো অ্যাসিড পাবো। বুঝা যায়? এই যে দেখুন, এটা হচ্ছে সালফার ব্রিজ, সালফার ব্রিজ কি রে, কিসের স্ট্রাকচার দেখো, ইনসুলিন ফ্রম আর শেপ, হ্যাঁ এই যে দেখো সালফার ব্রিজ আছে, সিম্পলিয়েস্ট করে দেখাইছে আর কি, কয়েলিং গুলো দেখায় নাই কিছু, হ্যাঁ সব অ্যামাইনো অ্যাসিড, মাঝখানে এই যে সালফার লিঙ্কেজ আছে, সালফার লিঙ্কেজ পাওয়া যায়, হাইড্রোজেন বন্ডিং পাওয়া যায়, এটা সিম্পল করে দেখাইছে, জাস্ট অ্যামাইনো অ্যাসিডটা দেখাইছে। ওকে, ঠিক আছে, বুঝা যায়? আচ্ছা, তাইলে একটা স্ট্রাকচার আমি যদি সে ইনসুলিন আমি এখন সিনথেসিস করতে চাই, তাহলে কি লাগবে আমার? আমাকে আগে ইনসুলিন যে প্রোটিনটা, এটাকে তো অ্যানালাইজ করা লাগবে। অ্যানালাইজ করে কি করব? আমরা অ্যানালাইজ করে বাইর করে নিয়ে আসবো এটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড গুলো কি কি আছে, এরপর এটার সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিডটা দেখার চেষ্টা করতে হবে, যে কোনটার পরে কোনটা লিংক করা, কোন অ্যামাইনো অ্যাসিডের পরে কোন অ্যামাইনো অ্যাসিড লিংক। তাহলে ইনসুলিনকে যদি আমি ফার্স্টে হাইড্রোলাইসিস করি, তাহলে বের হয়ে যাবে যে এটার মধ্যে কি কি অ্যামাইনো অ্যাসিড আছে। ঠিক আছে, সো এই যে দেখো, এই যে এটাই বলতেছি, the first step is discovering the structure of protein is to find which amino acids are present. By করলা, the second is to find the order in which they occur in a polypeptide chain. তাহলে এই যে এই অর্ডার যদি একটা যদি ভুল হয়, তাহলে কিন্তু আর ইনসুলিন হবে না। কারণ কি, তোমার যে ইনসুলিন রিসেপ্টর যেটা আছে বডিতে, এটার কি অবস্থা? মানে সরি, ইনসুলিন নিজেই তো একটা রিসেপ্টর, মানে ইনসুলিন রিসেপ্টর কি করে? ইনসুলিন কি নিজেই তো একটা রিসেপ্টর, ও কি করে, ওর কাজ কি? গ্লুকোজ বাইন্ড করা, তাই না? সো গ্লুকোজের যে স্ট্রাকচারটা, এটা যে ইনসুলিন রিসেপ্টরের মধ্যে বাইন্ড হবে, তোমরা তো লক এন্ড কি মডেল পড়ছো, গ্লুকোজের মতো করেই তো ইনসুলিন হইতে হবে। ইনসুলিন কি, এটা তো তুমি তো দেখতেছো, এটা হচ্ছে ফেনালিন, ব্যালানিন, এগুলা দেখতেছো, হ্যাঁ, কিন্তু এগুলো তো আসলে কেমিক্যাল স্ট্রাকচার। কেমিক্যাল স্ট্রাকচার মানে কি, ওর একটা ওরিয়েন্টেশন আছে, এই ওরিয়েন্টেশন যদি ব্রেক হয়, তাহলে তো গ্লুকোজ আর এটাতে বাইন্ড হতে পারবে না। বুঝা যায় কথাটা? হ্যাঁ, তাহলে ইনসুলিনের এখান থেকে যদি তুমি ধরো এইটা সরায় নিয়ে এখানে আরেকটা ঢুকাইলাম, তাহলেই তো আর হবে না। এই সেম স্ট্রাকচার থাকা লাগবে, একদম এক্সাক্ট থাকা লাগবে। সালফার ব্রিজ যেটা, এটা যেখানে আছে ওইভাবেই থাকা লাগবে। সো তুমি যদি এক্স্যাক্টলি এইটাকে ডিজাইন করে তুমি আর্টিফিশিয়ালি সিনথেসাইজ করতে পারো, দ্যাট উইল বি অ্যান ইনসুলিন রিসেপ্টর। ঠিক আছে, হোপফুলি আর কি এটা কাজ করার কথা। হাইড্রোলাইজিং প্রোটিনস, তাহলে প্রোটিন হাইড্রোলাইসিস করলে আমরা কি পাবো? অ্যামাইনো অ্যাসিড গুলো বাইর করে ফেলতে পারবো। এই যে দেখো হাইড্রোলাইসিস করতেছি, দ্য পলিপেপটাইড চেইন ইন দ্য প্রোটিন ক্যান বি ব্রোকেন ডাউন ইনটু देयर ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড বাই প্রলংড হিটিং উইথ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হচ্ছে তোমার কন্ডিশন, আন্ডারলাইন করো ভালো করে, অ্যাসিডিক হাইড্রোলাইসিস, হ্যাঁ, prolonged heating with concentrated hydrochloric acid. This breaks the peptide bonds between the amino acid molecule. Although because of the strongly acidic condition, all amino acid formed will have the NH2 group protonated. মানে যেহেতু তুমি অ্যাসিডিক হাইড্রোলাইসিস করছো, হাইড্রোজেন আয়ন আছে, তাহলে তুমি যে অ্যামাইনো অ্যাসিড পাবা, ওটা কি জুইটার আয়ন ফর্মে পাবা? নো, প্রোটোনেটেড ফর্মে পাবা, তার মানে পজিটিভলি চার্জ আয়ন ফর্ম করে থাকবে। বোঝা যায়? You can see this process more easily in the hydrolysis of a dipeptide. এই যে একটা ডাইপেপটাইড যে তোমাকে দেখাইছে, as an example we will use the dipeptide formed between alanine and glycine referred to earlier in this section. The equation for this is this. এই যে দেখো, এই হচ্ছে তোমার হাইড্রোলাইসিস করতেছো, তাই না? হিট দিছো with the concentrated hydrochloric acid. Again saying concentrated hydrochloric acid, not dilute.
ওকে হিট দিছো হার্স কন্ডিশন দিছো কি হয়েছে এই যে CONH এখান থেকে ভাঙছে অ্যামাইড লিঙ্কেজ ভাইয়া এই যে একটা অ্যামাইন আছে এই যে একটা অ্যামাইন আছে সো ওয়াটারে এই যে ওয়াটার দিছো না এই যে ওয়াটারের হাইড্রোক্সাইড পার্ট এখানে আসবে হাইড্রোক্সাইড পার্ট আর ওয়াটারের হাইড্রোজেন আয়নটা এই যে এখানে জয়েন হবে মানে দুইটা টোটাল দেখো এখানে টু হাইড্রোজেন আয়ন আছে দুইটা হাইড্রোজেন অ্যাটম এন্ড একটা অক্সিজেন সো এখানে আমার একটা অক্সিজেন দরকার কার্বক্সিলিক অ্যাসিডটাকে রিফর্ম করার জন্য আর এই যে তোমার এখানে দুইটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন দরকার দ্যাটস হাউ ইট গোস মানে সিম্পল যেটা এটা হচ্ছে লেফট সাইডের যে অ্যামাইনো অ্যাসিড মলিকিউলটা এটা এটা হচ্ছে তোমার এটা একটা পজিটিভলি চার্জ ক্যাটায়ন ফর্ম করবে রাইট সাইডের যেটা এটা একটা পজিটিভলি চার্জ ক্যাটায়ন ফর্ম করবে জাস্ট অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার এটা কি ইজি না আইডেন্টিফাই করা যে অ্যামাইনো অ্যাসিডটা কি তুমি জাস্ট কি দিবা এটা কার্বক্সিলিক অ্যাসিড এটা NH3 প্লাস শেষ এই অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল এটা কি NH3 প্লাস এটা কার্বক্সিলিক অ্যাসিড একই রকম আছে তো ডান এই তো okay you can see that this hydrolysis reaction is the reverse of original dipeptide formation so eta diye tumi abar ei je dipeptide jodi form korte chao same except that the two amine groups are protonated which explains the inclusion of hydrogen ion in this equation okay fine tale ei hocche simple তোমাকে যদি এক্সামে একটা পলিপেপটাইড দিয়ে বলে ধরো একটা ট্রাইপেপটাইড দিলো দিয়ে বললো যে find the amino acids what is the condition you must give prolonged heat and you should use concentrated hydrochloric acid in it so acidic hydrolysis will take place hydrolysis will break down the amide linkage all the amide linkages will be break down যতগুলো আছে so amino acid গুলো সব আলাদা হয়ে যাবে but amino acid যেটা তুমি পাবা এটা protonated form এ পাবা why because you have used concentrated hydrochloric acid ঠিক আছে এখন কোনটা কি এটা পাবা কিভাবে chromatography আইডেন্টিফাই করবা কেন যে তোমার অ্যামাইনো অ্যাসিডটা কি এটা কিভাবে আইডেন্টিফাই করবা ক্রোমাটোগ্রাফি দেখো তুমি ওই যে সেম আমরা পেপার ক্রোমাটোগ্রাফি যেভাবে করছি ওইটা দিয়ে করতে পারবা বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি ওইটা দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবা তাহলে ক্রোমাটোগ্রাফির ফুল ইয়েটা তুমি যখন ইয়েটা বের করলা মানে হাইড্রোলাইসিস করা যখন শেষ তখন তুমি ওইখান থেকে স্যাম্পল তুমি দিলা তাহলেই দেখবা সেপারেট হয়ে গেছে হ্যাঁ সেপারেট হলে কিছুই দেখবা না কেন অ্যামাইনো অ্যাসিডস আর কালারলেস তাই না কালারলেস তো তাহলে তো কিছুই দেখবা না পেপারের মধ্যে তখন কি একটা সলিউশন স্প্রে করা লাগে এটাকে আমরা লোকেটিং এজেন্ট বলি ওয়ান অফ দ্য লোকেটিং এজেন্ট ইজ নিন হাইড্রিন সলিউশন এই যে দেখো এখানে হয়তো লেখা আছে এই যে নিন হাইড্রিন ডেভেলপিং এজেন্ট মানে লোকেটিং এজেন্ট ডেভেলপিং এজেন্ট এক এক বইয়ে এক এক ভাবে লেখা থাকে মানে তুমি যদি কোনো মিক্সচার যেখানে হচ্ছে কালারফুল কোনো ডাই নাই কালারফুল কেমিক্যাল নাই এখন তুমি ক্রোমাটোগ্রাফি করলা বাট কিছুই দেখতেছো না তখন ওই যে লোকেটিং এজেন্ট স্প্রে করে এটাকে হিট দিলে সব ব্রাউন এরকম ব্রাউন সার্কেল হয়ে যায় যে জায়গায় তোমার কেমিক্যাল আছে ওকে এই যে দেখো the different types of chromatography are covered in topic eto you already know about simple chromatography from your previous study of chemistry a mixture of amino acids produced by hydrolysis of a protein can be spotted on chromatography paper তাহলে দেখো যে মিক্সচারটা বের করলা হাইড্রোলাইসিসের পর এটা তুমি স্পট দিলা chromatographic paper then using a suitable solvent the individual amino acids will rise to different heights during the experiment as amino acids are colorless the chromatogram and after chromatography the paper you will get can be sprayed with a developing agent or jeta bollam locating agent so that the positions of the amino acids can be seen you may read about the use of neon hydrogen as a developing agent although this work well neon hydrogen is not normally used now because of the toxic nature but আমরা যদি fume cupboard-এর মধ্যে করি তাহলে আমরা neon hydrogen ইউজ করতে পারবো we have other locating agents as well ঠিক আছে however once the position of amino acids have been established their RF values can be calculated and so the individual amino acids can be identified working out how they are all joined together is rather more complicated and it is not required because it is beyond your syllabus ঠিক আছে just amino acid কে locate করা পর্যন্ত আমরা we know how to do chromatography we know how to
perform the hydrolysis part. ঠিক আছে? So chromatography পেপারে নিয়ে RF ভ্যালু যদি বের করো, এরই তুমি বুঝে যাবা যে একটা পার্টিকুলার সলভেন্টের সাথে একটা পার্টিকুলার ক্রোমাটোগ্রাফিক পেপারে কোন অ্যামাইনো অ্যাসিডটা কতটুকু মুভ করে, ওইটার আমাদের ডিসটেন্স দেয়া আছে RF ভ্যালুই আমাদের আছে ডাটা বুক লেভেল। ঠিক আছে? সো ওইটা তুমি খুব ইজিলি বের করে ফেলতে পারবা যে তুমি যে ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইড বা পলিপেপটাইড নিয়ে কাজ করছো ওইটাতে কয়টা কি আছে। ইনসুলিন দেখো, এইটা হচ্ছে ইনসুলিনের মলিকিউলার ফর্মুলা। It is made up of 50 amino acids, including 17 different essential amino acids are present here. Okay, so that is it. Write the structures of the two amino acids formed when this dipeptide is hydrolyzed by concentrated hydrochloric acid. বলো কোথায় ভাঙবে? জোরে কোথায় ভাঙবে? হাইড্রোলাইসিস করলে এটাকে এই ডাইপেপটাইডটাকে এটাকে C1H, তাই না? তাহলে এটা COOH হয়ে যাবে, এটা NH3+ হয়ে যাবে। এই হচ্ছে তুমি একটা পাইলা, এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড পাবা, আর এটা কি NH3+ সেম, এটা হচ্ছে আরেকটা অ্যামাইনো অ্যাসিড। খুব সিম্পল না বের করা? ওকে, দ্যাট ইজ ইট। শেষ আমাদের চ্যাপ্টার। তাহলে স্পেশালি এই যে এন্ড অফ চ্যাপ্টার কোয়েশ্চেন যেগুলো এগুলো করে ফেলো, এক্সাম প্র্যাকটিস যেগুলো শেষ করো, নেক্সট ক্লাসে এটা শেষ করে আসো। এক্সাম প্র্যাকটিস প্রথম 6টা তো এমসিকিউ, নাম্বার 7 থেকে মনে হয় একটু ব্রড কোয়েশ্চেনস আছে, অ্যাটলিস্ট দেখো কয়টা করতে পারো, এফোর্ট দিয়ে যদি করতে পারো খুবই ভালো। প্রথম 6টা তো এমসিকিউ আর 4টা হচ্ছে তোমার ব্রড কোয়েশ্চেন, ছোট ছোট কোয়েশ্চেন। If you can finish and come with your problems, then it will be good. Any question up to this? No, sir. তোমরা বেশি ভালো স্টুডেন্ট নাকি আমি অনেক ভালো পড়াই? কোনটা তো বুঝতেছি না, কোন কোয়েশ্চেন নাই? না মানে কোশ্চেন পরে আসবে আর কি, যখন একা পড়তে বসবো তখন নতুন নতুন কোশ্চেন আসে মাথায়। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, তাহলে পড়ো, পড়ে এই যে ইয়েটা দেখো আর কি, মানে এই এন্ড অফ চ্যাপ্টার কোয়েশ্চেন্স গুলো করো, করে দেখো যে তোমার কোনটা পারো না ওইটা নিয়ে আসো। এরপর তো আমাদের লাস্ট চ্যাপ্টার মনে হয় সিনথেসিস, তাই না? আর একটু প্র্যাকটিক্যাল কিছু কাজ আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।